সুপ্রিয় দর্শক, এই রমজানের সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমি আর সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিত হাসান। আমরা আসলে বিভিন্ন সময় বিভিন্ন রোগ নিয়ে কথা বললে থাকলেও একই সঙ্গে যে আমাদের জীবনধারার সাথে সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে আমাদের খাবার দাবার, এবং এই রমজানে তার গুরুত্ব ভীষণ অনেক বেশি এবং সবার কাছে, সে বিষয়টি নিয়ে কথা বলা ভীষণ জরুরি। বিশেষ করে রমজানে আমরা কিছু অনেক ট্র্যাডিশনাল অনেক খাবার খেয়ে থাকি, ভাজা পোড়া, এগুলো আমাদের নিত্য অংশ। কিন্তু একই সঙ্গে এই খাবারের পুষ্টিগুণটি সংরক্ষিত হচ্ছে কিনা, এবং অনেকেই কখন কি খাবেন, এবং সেই পানি আমাদের যে ডিহাইড্রেশন হয়ে যায় সেটিকে কিভাবে পূরণ করব, এই বিষয়গুলো কিন্তু অনেকেই সুস্পষ্ট ধারণা নেই। এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাই। আমাদের সাথে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার ফারজানা রহমানকে, যিনি উপপরিচালক বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের। ডাক্তার ফারজানা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা আজকে কথা বলবো একেবারেই রমজানের সুষম খাবার নিয়ে। সত্যিকার অর্থে রমজানে খাবার নিয়ে আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা জানি যে রমজানে অনেক মানুষ খাবারের ব্যাপারে একেবারে উদার। বিশেষ করে ইফতারের সময় তারা ঝাঁপি খুলে বসেন বিভিন্ন রকমের আমাদের যে ঐতিহ্যবাহী যেসব খাবার রয়েছে। আর পুরনো ঢাকার কথা চিন্তা করলে তো আর কিছু ভাবতেই হয় না। তো এই ধরনের সব খাবারের ভিড়েও কিন্তু একটি কথা বারে বারে উঠে আসে যে এই 30টি দিন আমরা কিভাবে আমাদের পুষ্টির যে চাহিদাটি রয়েছে, আমাদের ক্যালোরির যে চাহিদাটি রয়েছে, সেটিকে সুসংহত করব, এবং সে বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই। শুরুতেই জানতে চাই আসলে যে সুষম খাবার এবং যে পুষ্টিগুণ, এই দুটি বিষয়ের সাথে সম্পর্কিত এবং রমজান, এই তিনটি বিষয়কে আপনি যদি একত্রিত করেন তাহলে কিভাবে সমন্বয় করবেন? জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে আমরা যদি আগে প্রথমে ভাবি যে সুষম খাবারটা আসলে কি, আমাদের বেঁচে থাকার জন্য তো খাবার খুবই অপরিহার্য একটি বিষয়, এবং সেই খাবারটি হতে হবে, প্রথম কথা হচ্ছে বিশুদ্ধ এবং সুষম বলতে আমরা বুঝি যে এখানে খাবারের যে আমাদের 6টা যে গ্রুপ আছে, শর্করা, আমিষ, চর্বি জাতীয় খাবার, ভিটামিন, মিনারেলস এবং পানি, পর্যাপ্ত পানি, সেই সবগুলো বিষয় সঠিক পরিমাপে আছে কিনা, এটা একটি বিষয়। তারপরে হচ্ছে গিয়ে সেকেন্ড যেটা ইস্যু, যে খাবারগুলো আসলে নিউট্রিশাস কিনা, পুষ্টিগুণে সব কিছু ঠিক আছে কিনা। আর নিউট্রিশন বলতে আসলে আমরা কি বুঝি, আমরা যদি এখানে একটু আনি, যে নিউট্রিশন বলতে বুঝি যে আমরা যে খাবারটা খাচ্ছি, খাবারের মধ্যে আমরা পুষ্টিগুণ শরীরে আমাদের ঢুকছে, এবং তারপরে সেটা আমরা মেটাবোলাইজ করছি। মেটাবোলাইজের হওয়ার পর সেটা আমরা ইউজ করছি, আমাদের নর্মাল যে গ্রোথটা হচ্ছে সেটা হচ্ছে, এবং আমাদের হেলদি লাইফটা মেনটেন হচ্ছে। তো এই দুটো বিষয়ে আমাদের মাথায় রেখে, রমজান যেহেতু 30 দিন একটা লং টার্ম একটা বিষয়, সো এবং আমরা এখানে একটা নির্দিষ্ট সময়ে খেয়ে থাকি, যেহেতু দিনের বেলায় আমরা খেয়ে থাকি না, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। তো আমাদের যে খাবারের যে চার্ট বা মেনু আমরা যেটা ব্যবহার করি, সেইখানে আমরা 3 বেলা নর্মালি যেই খাবারটা খাই, সেই খাবারটাই আমাদের সাহরি, ইফতার এবং রাতের খাবারের মধ্যে সেটা সঠিকভাবে বন্টন করে নিতে হবে। এই সুষম খাবারটা এবং এই 6টা আইটেমই যেন সেখানে থাকে, তেমনভাবে আমাদের খাবারগুলো চুজ করতে হবে। একেবারেই। আমরা যদি একটু ক্যালোরির বিষয়ে আসি, যে আসলে একজন সুস্থ মানুষের জন্য প্রতিদিন এক একজনের জন্য ক্যালোরির একটু ভিন্নতা রয়েছে। এভারেজে যদি আমরা চিন্তা করি কত আমাদের ক্যালোরি খাবার, এভারেজে আমাদের একজন অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক মানুষের, আমরা যদি মানে নারী পুরুষ ভেদে যদি হিসাব করি, তাহলে 2393 এই ক্যালোরিটা দরকার হয় আসলে। আর এখানে আসলে আমাদের কম বেশি আছে। মেয়েদের যেহেতু বডি সারফেস এরিয়াটা কম এবং হাড়ের ওজনও কম, তাহলে মেয়েদের আমরা ধরি এভারেজে 2 থেকে 3000 কিলো ক্যালোরি, আর ছেলেদের ধরি আর একটু বেশি। আবার দেখা যায় ছোট বাচ্চা যদি হয়, সেখানে একটু কমে যাবে, 1500 হবে, 1000 হবে। তাদের বয়স এবং ওজন এবং তাদের বডি সারফেস এরিয়ার উপরে এই ক্যালোরিটা ডিপেন্ড করবে। এবং আমি যদি এভারেজে ধরি 2393 যে কিলো ক্যালোরি, সেখানে এই যে 6টা ফুডের কথা বললাম, আমি শর্করা, প্রোটিন, চর্বি, মিনারেলস, ভিটামিন এবং পর্যাপ্ত পরিমাণ পানি, সেই পানির সবগুলোর ইকুয়াল ডিস্ট্রিবিউশন কম বেশি করে ওখানে আমাদের থাকতে হবে ফুড আইটেমে। এবং আমি যদি ক্যালোরিকে আরেকটু ভাগ করি, যে আমাদের কতটুকু খাবার দরকার, যেমন ভাত আমাদের কতটুকু, যেহেতু আমরা বলি যে মাছে ভাতে বাঙালি, আমরা সবাই আসলে খুব ভাত ডিপেন্ডেন্ট। অনেকেই আছে, দেখা যাবে আমরা যদি একটা জরিপ করি, দেখা যায় 3 বেলায় কিন্তু ভাত খাচ্ছে, অনেকেই আছেন এরকম, বিশেষ করে গ্রামের দিকে বা যারা খুব বেশি কায়িক পরিশ্রম করেন, তাদের কিন্তু প্রচুর এনার্জি দরকার হয়। এবং কার্বোহাইড্রেটে আমরা জানি যে শরীরে আমাদের প্রধান কাজ হচ্ছে এনার্জি দেয়, সো কার্বোহাইড্রেট তাদের জন্য কিন্তু 3 বেলা খুবই অপরিহার্য। তো
তো সেক্ষেত্রে আসলে কার্বোহাইড্রেট, যেহেতু ভাতটা আমরা সবচেয়ে বেশি খাই, ভাত যদি নেই আমরা, তাহলে 328 গ্রাম প্লাস নিতে হবে। তারপরে যদি আপনি রুটি চয়েস করেন সেক্ষেত্রে 22 গ্রামের বেশি। আর এর সাথে আপনি মাছ, যেহেতু মাছও আমাদের দেশে প্রচুর পরিমাণে উৎপাদিত হয়, মাছের একটা পরিমাণ, মাছটা আসলে খেলে আমাদের 67.5 গ্রাম প্লাস এরকম খেতে হবে। আর যদি আমরা মাংসটা খাই তাহলে মাংস, যেহেতু এখানে ক্যালোরির পরিমাণ বেশি, এখানে 40 খেলে হয়ে যাচ্ছে। আর সেই সাথে আপনার ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল লাগবে একদম ডেফিনেটলি করে। এখানে ফ্রুটস আপনার 95 প্লাস গ্রাম এরকম, আর যদি আপনি ভেজিটেবলসটা নেন তাহলে 200 গ্রাম প্লাস এরকম হলেই হয়। আর সাথে ডিম যদি আপনি নেন, ডিম নিয়েও যেমন প্রোটিন আছে, মাছে আছে, আবার মাংস আছে। ডিমে আবার 12 গ্রামের মতো থাকে, মানে এভারেজ যদি আমি 2393 হিসাবটা করি সেক্ষেত্রে। আবার দুধ আছে, দুধ 35 গ্রামের মতো, এরকম করে একটা সব মিলিয়ে একটা চার্ট করতে হবে রমজানে, যেন আমাদের সবগুলো খাবার আইটেম আমরা ছুঁতে পারি। আমরা যেমন যেটা বলি যে ফুড গ্রুপ আছে, কিন্তু বাচ্চাদের জন্য 7টা ফুড গ্রুপ আর অ্যাডাল্টদের জন্য হচ্ছে 10টা ফুড গ্রুপ। আমরা বলি মিনিমাম ডায়েটারি ডাইভার্সিটি, মানে হচ্ছে বাচ্চাদের জন্য 7টা গ্রুপ থেকে মিনিমাম 4টা গ্রুপ থেকে খাবার খেতে হবে। আবার বড়দের যে 10টা গ্রুপ আছে সেখান থেকে 10টা গ্রুপ থেকে মিনিমাম 5টা গ্রুপ থেকে খাবার চুজ করতে হবে, তাহলে সে আসলে একটা মোটামুটি একটা হেলদি এবং নিউট্রিশাস ডায়েট মেনটেন হবে তার প্রতিদিনের জন্য। এটি কিন্তু আসলে খুব চমৎকার করে বললেন যে কিছু অপশন রয়েছে যে বেছে নেওয়ার যে জায়গাটি রয়েছে। আমি যদি আসলে একেবারে বিপরীত চিত্রে আসি, যে আমরা দেখা যাচ্ছে যে বিশেষ করে ইফতারের সময় দিয়ে আমরা শুরু করি। ইফতারের যে আমাদের যে একটি ঐতিহ্য বা ট্র্যাডিশন রয়েছে, যে ভাজা পোড়া না খেলে, মুখরোচক খাবারগুলো না খেলে আমাদের মনে হয় আমরা ইফতারি করলাম না। প্রতি 3-4টা তো ভাজা পোড়া আইটেম থাকেই, সঙ্গে আরো খুব হাইলি ডাইট কিছু খাবার, তেলে ভাজা, বিশেষ করে ডিপ ফ্রাই খাবারগুলো থাকে। অনেকেই দেখা যাচ্ছে এই ধরনের পরবর্তীতে কিছু সমস্যায় ভোগেন এবং একই সঙ্গে, এবং সুষম খাদ্যের যে ব্যালেন্সটি থাকা দরকার সেটি কিন্তু মেনটেন হয় না। তো এই জায়গাটি ইফতারের খাবারের সুষম খাবার কিভাবে মেনটেন করা যায়, মানে কি খেলে আমাদের জাতগুলো রক্ষা হবে আবার পুষ্টিও রক্ষা হবে? জি, খুব সুন্দর প্রশ্ন। আসলে রমজানে এটাই আসলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। ইফতারে যেটা আমাদের, যেহেতু আমরা সারাদিন না খেয়ে থাকি, একটা 14-15 ঘন্টার বিষয়, আমরা কিন্তু এটা যদি আমরা ধর্মীয়ভাবে চিন্তা করি তাহলেও যে অ্যান্সারটা দিতে হয়, এবং আমরা যদি সায়েন্টিফিক ব্যাখ্যা চাই তাহলে আমার মনে হয় আমরা যদি খেজুর দিয়ে শুরু করি, খেজুরের যে গ্লুকোজটা থাকে সেটা কিন্তু খুব দ্রুত আপনার ব্লাডে মিশে যায়, রক্তে মিশে গিয়ে সেটা আপনার শরীরে ছড়িয়ে যায়, যার ফলে সারাদিনের যে হাইপোগ্লাইসেমিয়া সেটা কিন্তু আপনার তাৎক্ষণিকভাবে কয়েক মিনিটের মধ্যে দূর হয়ে যায়। তো খেজুরের পর তারপর আপনি অবশ্যই পানি তো আপনাকে খেতেই হবে। আমরা যেহেতু অনেকে আছে যে রোজাটা ভাঙেই হচ্ছে পানি দিয়ে, পানি দিয়ে ভাঙতে পারে, সেখানে আপনি ঘরে তৈরি শরবত খেতে পারেন, লেবুর শরবত বা যে কোনো ফ্রুট জুস খেতে পারেন, সেটা এই দুটো তো থাকবেই। খেজুর আর শরবত আমি বলবো মাস্ট, এই দুটো। আর সেই সাথে আমাদের যেটা আমরা বলি ছোলাটা কিন্তু খুবই উপকারী। এখানে আপনার প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, প্রচুর পরিমাণে ফাইবার আছে। এই যে সারাদিন আমরা একটা না খেয়ে আছি, তার জন্য কিন্তু অনেকের কনস্টিপেশন হচ্ছে, ছোলা কিন্তু সেই কনস্টিপেশনটা দূর করবে। কারণ ছোলা এবং খেজুরে অনেক রকমের, প্রায় 6 থেকে 14 রকমের ফাইবার আছে, এবং ছোলাতেও কিন্তু প্রচুর রকমের ফাইবার আছে। এই প্রত্যেকটা কিন্তু আপনাকে হেল্প করবে। এবং ছোলার আরেকটা গুণ হচ্ছে, ছোলার যে কার্বোহাইড্রেটটা আছে সেটা আপনাকে এনার্জি দিবে, এবং ছোলাতে প্রোটিন আছে, মানে যেটাকে আমরা বলি একটা আছে উদ্ভিজ্জ প্রোটিন, প্রাণীজ প্রোটিন, এটা তো উদ্ভিজ্জ প্রোটিন। এই উদ্ভিজ্জ প্রোটিনটা আপনার সারাদিনে যদি কোনো মাসল ওয়াস্টিং হয়ে থাকে, মাসল ওয়াস্টিং মানে মাংসপেশির যদি কোনো ক্ষয় হয়ে থাকে, সেটাও কিন্তু সেটা পূরণ করছে। এবং ছোলাটা আমরা বলি যে হালকা একটু তেলে ভেজে, যেহেতু আমরা একটু মানে বাঙালি মুখরোচক খাবার পছন্দ করি, অল্প মশলা অল্প তেল দিয়ে ভেজে সিদ্ধ করে সেটা খেলে আমার মনে হয় খুব ভালো। আর আমরা এমনি স্যুপ খেতে পারি, তারপর ঘরে তৈরি অনেকে আছে যে রুটি সবজি, সেটাও খুব ভালো একটা খাবার। আবার যারা ভাত পছন্দ করে তারা দেখা যায় ভাতটা একটু নরম করে, যেন সহজেই এটা ডায়েট হয়ে যায়, হজম হয়ে যায়, ভাতের সাথে একটু সবজি রাখলো, বা সেই সাথে মাছটা, আমি বলবো মাছটা বেশি ভালো এক্ষেত্রে। কারণ এই যে মাংসটা আমরা খাই আর কি, মাংসটা একটু দেরিতে হজম হবে, দেরিতে ডাইজেস্ট হবে, কিন্তু মাছ বা ভাতটা একটু তাড়াতাড়ি হজম হবে। সেক্ষেত্রে মানে সারাদিনের যে হাইপোগ্লাইসেমিয়া সেখান থেকে আমরা দূরে থাকতে পারবো। সেই সাথে আমার মনে হয় মুড়িটাও কিন্তু খুব ভালো, মুড়িটা খুব ভালো, ছোলার সাথে আমরা মুড়িটা পছন্দ করি। তারপরে আমরা ওটস, এখন একটা খুব মানে জনপ্রিয় একটা খাবার হয়ে গেছে ওটস, দই চিরা তো চলছে, এটা খুবই মানে ভালো একটা খাবার।
আর আমি বলবো যে ভাজা পোড়ার কথা আপনি যেটা বললেন, ভাজা পোড়া তো আমরা খেতে পারি, কিন্তু সেটা অবশ্যই পরিমাণে কম, যেহেতু এগুলোতে ট্রান্স ফ্যাট অনেক বেশি পরিমাণে থাকে। আমরা এখানে আরেকটা বিষয় করতে পারি, সেটা হচ্ছে যেই জিনিসগুলো আমরা ভাজবো সেগুলো আমরা মানে যদি অলিভ অয়েল বা সানফ্লাওয়ার অয়েল, যেগুলোতে আনস্যাচুরেটেড ফ্যাট আছে, সেই তেলগুলোতে ভেজে যদি খাই, এবং অনেক সময় আমরা তেলটা ভালো করে যেন মানে টিস্যু দিয়ে শুষে নিয়ে তারপরে যদি খাই, তাহলে আমার মনে হয় হবে। আর খুব বেশি ভাজা পোড়া আইটেম না থাকাই ভালো। রিইউজ না করা, তেলটিকে পুনর্বার বারে বারে মানে ওই দিনই রান্না করে ফেলা, মানে পরের দিন করলে এটা তো আবার বাড়ছে, সেটি একটু গুরুত্বপূর্ণ। একই সঙ্গে যেটি বললেন যে এই সময় কিন্তু আরেকটি জিনিসের খুব প্রচলন থাকে, সেটি হচ্ছে যে খুব হাইলি, বিশেষ করে জিলিপি এবং হালিম, এই দুটোর কিন্তু একেবারে টেবিলে মাস্ট থাকাই যায়। তো এই দুটোর ব্যাপারে কিছু বলো, যে তো খেয়ে ফেলি আমরা, কি করা যায়? না, ওই যে বললাম যে ভাজা পোড়া আইটেমগুলো আসলে আমার মনে হয় পরিমাণে কম খাওয়াই ভালো। আর জিলাপি তো আসলে দেখা যায় যে মানে রাস্তাঘাটে প্রচুর রেস্টুরেন্ট থাকে, আসলে ওরা যে সবসময় যে মানে হাইজেনিক থাকে ওদের রান্নাটা, সেটা তো না। আবার দেখা যায় যে ওরা কিরকম তেল ব্যবহার করছে, আপনি যেটা বললেন যে একই তেল, আগের দিনের তেল কিন্তু ওরা ফেলে দিচ্ছে না। আবার জিলিপি এমন একটা খাবার যেটা আমরা খুব সহজে বাসায় বানাতেও পারছি না, মানে জিলিপির প্যাচের মতোই খাবারটা বানানো কিন্তু একটু জটিলতা আছে। সো আমার মনে হয় জিলিপি খেলে ওরকম আসলে ভালো দোকানে যেখানে যে আসলেই মেইনটেইন করে তারা, হ্যাঁ জিলিপি। আর হচ্ছে আপনি এর কথা বললেন হালিম, তো খুবই মানে পুষ্টিকর খাবার। হালিমটা কিন্তু ভালো, হালিমটা কিন্তু খারাপ না যদি আপনি বাসায় এটা প্রপারলি রান্না করতে পারেন, এবং এখানে তেলের পরিমাণ যদি কম দেন। এখানে হালিমে কিন্তু মিক্সড একটা ডাল থাকে, 3-4 রকমের ডাল থাকে, এটা কিন্তু ভালো। এবং আমি বলবো যে হালিমটা আপনারা এখানে আপনি যে সবসময় আপনার খাসি বা গরু দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, মুরগি বা আপনি চিংড়ি দিয়েও করে খেতে পারেন, ভেজিটেবলও দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু এটা পুষ্টিগুণটা অন্যরকম, মানে আমরা এটাকে ব্যালেন্স করতে পারি আমরা। এটা খুব চমৎকার বলেছে, সবসময় যে একেবারে রেড মিট দিয়ে করতে হবে তা নয়, কথা নেই। আমি যেমন বাসায় কিন্তু চিংড়ি এবং চিকেন দিয়ে রান্না করি, আমার বাচ্চাদের জন্য, আমাদের নিজেদের জন্য। খুবই আচ্ছা, সেটি একটি বিকল্প হতে পারে। আচ্ছা, আমরা যদি আরেকটু কথা বলি যে বিভিন্ন রকমের শরবত নিয়ে আমাদের মধ্যে একটা ধারণা রয়েছে যে 3-4 রকমের বাহারি রঙের শরবত না হলে হচ্ছে না, এবং এর সাথে সুগার কনজাম্পশনের একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ জড়িত রয়েছে, একেবারে ক্রুড সুগার যেটি আমরা বলি। এই বিষয়ে যদি আমাদের একটু পরামর্শ দিতেন, পুষ্টিগুণ হিসেবে আর কি, সমৃদ্ধতা হিসেবে। না, সুগারের বিষয়টা আসলে যদি মানুষ হেলদি থাকে কেউ, তাহলে সে দিনে 5-6 চামচ সে খেতে পারে, যেহেতু সে সারাদিন না খেয়েছিল, তার হাইপোগ্লাইসেমিয়া ছিল, সেখান থেকে সে শরবত অবশ্যই খেতে পারে। কিন্তু আমি এক্ষেত্রে পরামর্শ আমরা দিই যে আপনি দেশীয় যে ফলমূলগুলো পাওয়া যায় সেগুলোর জুস আসলে বেশি ভালো। বেলের শরবত একটা ভালো বিকল্প হতে পারে। বেলের শরবত কিন্তু খুবই ভালো, কোষ্ঠকাঠিন্য দূর করে, শরীরকে ঠান্ডা রাখে। তারপরে হচ্ছে বেলের যে আপনার পেট পরিষ্কার করে, আমরা একদম বাংলায় যেটা বলি আর কি। আর বেলের শরবতে আমার মনে হয় খুব বেশি ওখানে যে গ্লুকোজের পরিমাণটা থাকে সেটা আপনার ডায়াবেটিস বা অন্যান্য যে রোগগুলো আছে সেগুলোতে খুব একটা ইফেক্ট করে না। দেশীয় ফলের জুস আমি এটা মানে সাজেস্ট করব আর কি সবাইকে খাওয়ার জন্য। অনেকে ডাব ওয়াটার, ডাবের পানিও খেতে পারে, ডেফিনেটলি খুবই ভালো। তারপরে হচ্ছে যেমন পেয়ারা আছে, তারপর আনারস আছে, জাম্বুরা আছে, তারপর একটা খুব ভালো ফল আছে যেটা হচ্ছে আমলকি। খুব একটা মানুষ পছন্দ করে না, কিন্তু এটাতে কিন্তু সবচেয়ে বেশি ভিটামিন রয়েছে। ভিটামিনের দিক থেকে ভাবলে এখানে 426 গ্রামের উপরে ভিটামিন থাকে। আমরা গ্রামের হিসেবে ভিটামিন নিয়ে ফিরে আসব, তবে তার আগে একটা ছোট্ট একটা বিরতি নিয়ে থাকি। সুপ্রিয় দর্শক, আমরা দেখছিলাম রোজায় সুষম খাবার নিয়ে আজকের এই আলোচনা। সুরক্ষায় প্রতিদিনের সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। রোজায় সুষম খাবার নিয়ে কথা বলছিলাম, সঙ্গে রয়েছেন ডাক্তার ফারজানা রহমান। ডক্টর ফারজানা, আমরা ইফতার নিয়ে অনেক আলোচনায় ছিলাম। আর একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইফতারের পরে দেখা যাচ্ছে অনেক খাবার খাওয়ার পরে অনেকেই দেখা যাচ্ছে যে রাতের যে খাবারটি রয়েছে, আমরা ডিনার যেটিকে বলছি, সেটিকে অনেকে স্কিপ করেন। অনেকে মনে করেন যে একেবারেই সরাসরি ভোর রাতে খাবেন, আবার অনেকে খেয়েও থাকেন। এই সময়ের খাবারটি আসলে কেমন হওয়া উচিত? যদি আমরা টোটাল ক্যালোরি বেসিসে যদি চিন্তা করি, এই সময় কি খাওয়া উচিত, অথবা কি পরিমাণ ক্যালোরি আমাদের ইনটেক করা উচিত? না, ক্যালোরি আমি যেটা বললাম, ওই যে একদিনে তো আমাদের 2300 ক্যালোরি যদি দরকার হয়, আমরা যদি এটাকে ভাগ করি
তাহলে এভারেজে 700-800 গ্রাম জি, জি। পড়ছে এক একজনের। তো আমি একটা কথা একটু আগে বলেছি যে ইফতারিতে আসলে আমাদের এমন খাবারগুলো খেতে হবে যেগুলো খুব সহজেই হজম হয়ে যায়। যদি সহজেই হজম হয়ে যায় তাহলে কিন্তু আমাদের রাতের খাবারটা খেতে কোনো সমস্যা হচ্ছে না। হবে না। 6টা থেকে 6:30টার মধ্যে আমরা ইফতারি করি এবং এমন খাবার যদি খাই, এবং ওভার ডায়েট করা যাবে না কোনো খাবারই, যে আমি সারাদিন খাইনি এখন ইচ্ছা মতো প্রচুর খাবার খেয়ে খাচ্ছি, ফেললাম। তখন কিন্তু আবার বদহজম হবে, উল্টো রিয়াকশন হবে। তো আমাদের একটা পরিমিত খাবার খেতে হবে ইফতারিতে, এবং আসলে আমরা বলি না যে একটা ভাগ স্টোমাকের রাখতে হয়, ফাঁকা খালি রাখতে হয়, খালি রাখতে হয়। তো আমরা যদি এরকম করে খাই তাহলে কিন্তু আমাদের 3 ঘন্টা পর 9টা থেকে 9:30 10টার মধ্যে আমরা কিন্তু রাতের খাবার আবার ইজিলি খেতে পারি, এবং স্বাভাবিকভাবে একটা মানুষের ক্ষুধা জাগবে। যদি খুব বেশি আমরা ভাজা পোড়া আইটেম রাখি সেক্ষেত্রে কিন্তু জাগবে না, কারণ ওগুলোতে ট্রান্স ফ্যাট বেশি থাকবে, ফ্যাট জাতীয় খাবার দেরিতে হজম হয়। এই জন্যই আমি বলেছি যে আমাদের ওখানে কার্বোহাইড্রেট বেশি রাখতে হবে এবং প্রোটিন, পানি এগুলো রাখতে হবে, যেন সেই খাবারটা আমাদের 2 থেকে 3 ঘন্টার মধ্যেই হজম হয়ে যাচ্ছে, এবং কোনোভাবে রাতের খাবারটা কিন্তু এসকেপ করা যাবে না। তাহলে সেখানে আমাদের ক্যালোরি কমে যাচ্ছে, আমাদের এনার্জি কমে যাচ্ছে, আমাদের ডিহাইড্রেশন হচ্ছে। কারণ আমাকে কিন্তু আমরা সারাদিনে কি বলে থাকি যে একটা মানুষের বয়স ভেদে, ওজন ভেদে 6 থেকে 14 গ্লাস পানি খেতে হয়। আমরা যদি মেয়েদের বলি তাহলে 2.5 থেকে 3 লিটার, আর ছেলে হলে আমরা বলে থাকি 3.5 থেকে 4 লিটারের মতো পানি। এই পানিটা কিন্তু আমাদের সন্ধ্যা থেকে সেহরির মধ্যে পান করতে হবে। আমি যদি রাতের খাবারটা এসকেপ করি, খাবারের থেকেও কিন্তু পানি তৈরি হয় শরীরে, আমাদের কিন্তু এখানে একটা ডিহাইড্রেশনের গ্যাপ হচ্ছে। আর প্রতিবার ডিহাইড্রেশনে কিন্তু আমাদের কিডনিতে এফেক্ট হয়, নেফ্রন লস হয় এবং আরো বিভিন্ন প্রবলেম হয় আমাদের শরীরে। সো রাতের খাবারটা কোনোভাবে এসকেপ করা যাবে না, আমার অল্প মনে হলেও হয় যে খেতে হবে। হ্যাঁ, সেটি যদি খুবই অল্প পরিমাণে অল্প হয়, পরিমাণে হলে সহজপাচ্য হয়, সহজপাচ্য তাহলে খেতে কিন্তু হবে। অনেক অবশ্য সুবিধা পুরো হয়। রোজাটাই আসলে আমাদের সহজপাচ্য খাবার খেয়ে থাকতে হবে, এবং সেহরিতে আমরা একটু ভারী ডায়েট করতে পারি, যেটা আমরা আমাদের আসবো, একটু লং টার্ম মানে আমাদের হজম শক্তি হতে দিবে, থাকে। যেটা হ্যাঁ, আসলে শক্তি দিবে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট জি, যেটা জি, আমরা বলে আমি থাকি। আসলে একেবারে বাংলা ভাষাই বলছি। আচ্ছা, সবার যেটা বোধগম্য আমরা হওয়ার এখানে একটি জন্য। সময়ের একটি বিষয় রয়েছে, যে যেহেতু রোজার সময় দেখা যাচ্ছে যে আমাদের জীবনধারায় একটি পরিবর্তন আসে। সারাদিনের খাবারের পরিবর্তে আমরা 3টি খাবার খুব শর্ট টাইমে আমরা খেয়ে ফেলি, এবং এই মধ্যরাতে উঠে খাবার খাওয়ার যে প্রবণতাটি, সেটি অনেক সময় আমাদের সিস্টেমের সাথে আসলে অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। এই সময় খাবার অনেকে খেতে কষ্ট হয় অথবা অ্যাডজাস্টমেন্টের সমস্যা হয়। তাই সেহরিতে আসলে কি ধরনের খাবার আসলে আমাদের রাখা উচিত, যেহেতু সারাটা দিন এটি দিয়ে পার করতে হবে, কাজ করতে হবে, একই সঙ্গে আমাদের ডিহাইড্রেশন, পুষ্টি সবকিছু রক্ষা করতে হবে। সেহরি আমি বলবো যে একেবারে লাস্ট পর্যায়ে যেন আমরা না খাই। মানে সেহরি যদি 5টায় শেষ হয়, আমরা সাজেস্ট করে থাকি যে সেটা 4টা থেকে 4:30টার মধ্যে যেন খাবারটা খেয়ে ফেলে, এবং এখানে অবশ্যই আপনার সেই খাবারগুলো চুজ করতে হবে যেই খাবারগুলো আমাদের একটু লং টার্ম এনার্জি দেবে। এখানে আপনি একটু মাংস রাখতে পারেন, এখানে আপনি একটু দুধ রাখতে পারেন, খেজুর রাখতে পারেন, ছোলাও রাখতে পারেন, ভাত তো অবশ্যই থাকবে, আবার অনেকে রুটি পছন্দ করে, রুটিও খেতে পারেন। এইখানে যদি আপনি একটু ভারী খাবার খান অসুবিধা নেই, কিন্তু অবশ্যই সেখানে আমরা তেল এবং মশলার বিষয়টা আমরা খেয়াল রাখবো। হ্যাঁ, ওখানে কমিয়ে রাখবো। আর হচ্ছে আজান দেওয়ার আগ পর্যন্ত বা সেহরির টাইমটা শেষ হওয়ার আগ পর্যন্ত যে যতটুকু পানি পান করতে পারে, কারণ এইটাই কিন্তু আপনার এরপর তো আপনি আর খেতে পারছেন না, এবং আপনার ওই যে পানির পরিমাণটাও এখানে আপনার ঠিক মতো খেতে হবে। আর এখানে আবার আরো কিছু বিষয় আছে, যে অসুস্থ যদি থাকে যারা, তাদের আরেক রকম সেই বিষয়টা আমরা আসবো। তবে পানির বিষয়টা যদি একটু বলে থাকি, তাহলে আমরা বলছি যে ইফতার থেকে সেহরির মধ্যে আমাদের অ্যাটলিস্ট 2.5-3 লিটারের মতো পানি এভারেজ খাওয়া দরকার। তার মানে হচ্ছে যে অলমোস্ট 12 গ্লাস। আবার ওয়েদার ভেদে কিন্তু একটু চেঞ্জ হবে, যেমন শীতকালে কিন্তু একটু কম পানি খেলেও অসুবিধা হয় না, কিন্তু গরমের সময় তো দেখা যায় অনেক বেশি ঘামছে মানুষ, সোয়েটিং হচ্ছে, তখন কিন্তু আবার পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তাহলে মানে প্রত্যেকটি বার যদি আমরা 2 গ্লাস করে পানি খেই তাহলে 6 গ্লাস পূর্ণ হয়ে যাবে। 6 গ্লাস তো হয়েই যাচ্ছে। আর ইন বিটুইন যদি আমাদের আরো 1 গ্লাস করে 9 থেকে 10 গ্লাস। আমার মনে হয় যে এটা সম্ভব। হ্যাঁ, সম্ভব, ইম্পসিবল কিছু না। অনেকেই কিন্তু এই জায়গাটাকে আসলে একটু ইগনোর করেন, যে সেহরিতে ইফতারিতে খেলেন, এরপরে পানি খাওয়ার পরিমাণটি আসলে হয়তো মনে রাখেন না, শেষ মুহূর্তে যে যখন মনে হয় তখন আর কতটুকু পানি খেতে পারেন। সেহরির সময় আসলে উঠে খাওয়াটা একটু টাফই হয়, কারণ ঘুম থেকে উঠেই এভাবে খাওয়া, তারপর আরেকটা খেয়াল থাকে যে আমার টাইম শেষ হয়ে যাচ্ছে, টাইম শেষ, এই টেনশনে হয়তো অনেক কি খেতে পারেন না। এটা একটা টেনশন। আমরা সেহরির খাবারটি নিয়ে কথা বললাম, এবার যদি আমরা একটু বয়স ভিত্তিক খাবার কথা নিয়ে আলোচনা করি, বিশেষ করে একটি বাসায় তো সব ধরনের বয়সের লোকরা থাকে, শিশু, তারপরে যারা মধ্যম বয়সের এবং যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, তো তাদের এই যে 3টি কম্বিনেশনের মধ্যে কিন্তু খুব বেশি পার্থক্য হয় না, মানে খাবার দাবারের
পরিবেশনায় কিন্তু না, অনেক সময় পরিবেশনায় একই, পার্থক্য হয় না, জি। একই রকম খাবারই কিন্তু হয়, কিন্তু তাদের চাহিদাগুলো কিন্তু ভিন্ন, ভিন্ন ক্যালোরির থাকে। পরিমাণ ভিন্ন। সেক্ষেত্রে কোনো পরামর্শ রয়েছে কিনা, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে? শিশুদের ক্ষেত্রে আসলে আমরা যেটা বলি আর কি যে 5 বছর পর্যন্ত শিশুরা তো আসলে ওভাবে রোজা রাখতেও পারে না। পারে 5 না। থেকে 10 পর্যন্ত এই সময়টা একটা গ্রোথ পিরিয়ড আসলে বাচ্চাদের। লং টার্ম একটা না খেয়ে থাকলে ওদের উপরেও কিন্তু এফেক্ট কিছু হবে অল্প বিস্তর। তারপরেও যদি কোনো শিশু রোজা রাখতে চায়, তাকে মেনটেন করতে হবে সে যেন 3 বেলা খাবার খাচ্ছে, সেই নিশ্চয়তাটা তার বাবা মাকে দিতে হবে। যে এবং পানিটা হচ্ছে এখানে খুব বেশি দরকার। আর সেই ক্ষেত্রে শিশুদের রোজা রাখার ক্ষেত্রে আমরা বলে থাকি ওরা যেহেতু খুব এনার্জেটিক হয়, অনেক খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, তাদের খাবারে আপনার পরিমাণটা ফ্যাট এবং কার্বোহাইড্রেট পরিমাণটা সম পরিমাণে রাখা লাগবে, রাখতে হবে। কারণ তাদের এনার্জি যেন লস না হয়। আবার সেই সাথে খেয়াল রাখতে হবে যেন প্রোটিনটাও থাকে, কারণ প্রোটিনটা কিন্তু তাদের গ্রোথটাকে মেনটেন করছে। সো এই তিনটারই ব্যালেন্স রাখতে হবে। আর শিশুরা সাধারণত দেখা যায় সবজি বা ফল খেতে চায় না, সেক্ষেত্রে ওদেরকে একটু মুখরোচক করে একটু জুস বানিয়ে দেয়া বা একটু লাসি বানিয়ে দেয়া, সেটার সাথে একটু ফ্রুট দিয়ে দেয়া, ফালুদা বানিয়ে দেয়া, একটু স্যুপ বানিয়ে দেয়া, স্যুপে একটু সবজি দিয়ে দেয়া, এগুলা কিন্তু তারা আবার তখন চিকেনের সাথে যদি তারা খায়, হ্যাঁ, খুব চিকেন পছন্দ তো তাদের করে। খুব আপনারা ভালো জানেন, নাম্বার 1 আইটেম চিকেন। এবং একই সঙ্গে তাদের যে শরবতের বিষয়, মানে পানিটা যেহেতু সরাসরি খেতে চায় না, এটাকে আবার যদি তারা দেখা যায় যে বাইরের জুসটা বেশি পছন্দ করে ঘরে বানানো জুসের থেকে। তো চেষ্টা করতে হবে যে ঘরের জুসটাই যেন তারা সুন্দর করে সুন্দর করে পরিবেশনা খেতে করা পারে। যায়, এক তাদের একদিন মতো এক একটা করে। ফল যদি আমরা রাখি, কোনোদিন আমরা পেয়ারা রাখলাম, কোনোদিন আনারস, যখন তরমুজ যেটা হতে পারে। সিজনাল যে ফলটা, মৌসুমী ফলটা যেটা পাওয়া তরমুজ যায়, হতে পারে, সেটা সেটা পাওয়া তরমুজ যাচ্ছে। খুবই ভালো একটা ফল, এটা ভিটামিন রিচড এবং প্রচুর পরিমাণে পানি দেয় আমাদের শরীরে। সেটাই তরমুজ বলছি। খুবই ভালো একটা ফল। সেক্ষেত্রে এবং বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে আসলে তাদের হজমের কিছু সমস্যা থাকে, সমস্যা সবকিছু থাকে। অ্যাডজাস্ট করতে পারে না, Adjust বিশেষ করে করতে ভাজা পারে। পোড়ার ক্ষেত্রে, ভাজা পোড়ার এবং ক্ষেত্রে। তারা অসুস্থ হওয়ার পরিমাণটাও অন্যদের চেয়ে বেশি বেশি থাকে। তাদের ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা আমার দরকার? মনে হয় বয়স্কদের আমি প্রথম কথায় অ্যাভয়েড করতে বলবো, তারা যেন ভাজা পোড়া এবং বেশি মশলা জাতীয় বা অতিরিক্ত চর্বি জাতীয় খাবারটা তারা অ্যাভয়েড করে। এবং তারা যদি তাদের অ্যাসিডিটি প্রবলেম হয় বা হজমের সমস্যা হয়, তো রোজার এই সময়টাতে তারা যেন একটা অ্যান্টি আলসারেন্ট নিতে পারে। এই জন্য তাদেরকে আসলে একটু আগে উঠতে হবে, সেহরির সময় বা ইফতারিতে হচ্ছে আপনার অ্যান্টি আলসারেন্টটা খেয়ে একটু 5-10 মিনিট গ্যাপ দিয়ে তারপরে হচ্ছে খাবারটা খাওয়া। বা আমরা এটা বলে থাকি যে অনেক সময় ওষুধ খেলে কিন্তু রোজা ভাঙছে না, যদি এই যে ক্যাপসুল জাতীয় ফরম্যাট হয় সেটা কিন্তু এমনিতেও গেলা যায়, সেটা এমনিতেও গিললে ওটাতে কোনো অসুবিধা হয় না আর কি, পানি ছাড়া যদি কেউ গিলতে পারে খেয়ে তারপর ইফতারিটা করলো, দুটো বেলা তাদের ওষুধের মেনটেন করতে হবে। হ্যাঁ, বা শুরুতেই একদম একদম শুরুতেও সে করে খেতে ফেলতে পারে, অসুবিধা হবে না একেবারে হ্যাঁ। কোনো ধরনের এবং সন্দেহ মুক্ত থাকে না। তাদের আসলে সহজপাচ্য খাবার দিতে হবে, এক কথা, বড়দেরকে শিশুদের মতো ডিল করতে হবে, একেবারে বয়োজ্যেষ্ঠ যারা আছেন আমাদের। অনেক সময় যে মিক্সড খিচুড়ি কিন্তু একটা ভালো একটা আইটেম খিচুড়ি হতে খুব পারে, ভালো একটা যে item। ইফতারিতে যদি সবাই এটা ইফতারিতে খেতে পারে, একবারে সবার যদি আমরা জন্য। রান্না করে ফেলি, সবজি দিয়ে দিলাম, এখানে যে কিছু যেটা protein পছন্দ দিয়ে করে, দিলেন। প্রোটিন, চিকেন, ডিম হতে পারে, সেটা মাছ হতে পারে, ইলিশ মাছ খুব পছন্দ আমাদের দেশের, মাংস হতে পারে, গরু বা খাসি দিয়ে একটা মিক্সড খিচুড়ি, সেটা নরম করে বানাতে হবে যেন সহজ পাচ্য হয় জিনিসটা সবার জন্য। এটা সবাই খেতে পারবে, ছোট বড় যে কোনো বয়সের। এটা খুব ভালো একটা ইফতার এবং সেহরি দুই বেলাতেই দুটোতেই ভালো হ্যাঁ, কাজ করে। এটা- আমি একটি কথা উল্লেখ করতে চাই, আপনি ক্যালোরির কথা উল্লেখ করেছেন, যে কার্বোহাইড্রেটের বেশ গুরুত্ব দিয়েছেন। কার্বোহাইড্রেটের একটি বড় একটি অংশ খাবারের মধ্যে থাকা দরকার, থাকতে হবে। কিন্তু আমরা বর্তমানে অনেকেই দেখি যে বিভিন্ন রকমের প্রচারণায় বা কিছুতে কার্বোহাইড্রেটকে অ্যাভয়েড করেন, লেস কার্বোহাইড্রেট অথবা একেবারেই কার্বোহাইড্রেটকে পরিত্যাগ করছেন। সেটি আসলে স্বাস্থ্যের উপরে বা পুষ্টির উপরে কতখানি আসলে সমস্যা করছে বা না, প্রভাব ফেলছে? কার্বোহাইড্রেট তো আমাদের শরীরে দরকার। একজন প্রাপ্তবয়স্ক বলি আমি, বা ছোট মানুষ বা বয়োজ্যেষ্ঠ, আমাদের শরীরে যে খাবারের পরিমাণটা তার 55 থেকে 75% আমাদের কার্বোহাইড্রেট থাকতে হবে। কার্বোহাইড্রেট ছাড়া আসলে আমাদের এনার্জি আমরা পাবো না এবং আমাদের শরীরে বিল্ড আপও হবে না। আমাদের শরীরে যেটা আমরা বলি যে তাপ উৎপাদনও কিন্তু কার্বোহাইড্রেট হেল্প করে, যেভাবে চর্বি করে, হ্যাঁ, সেখানে কিন্তু আমাদের কার্বোহাইড্রেটও হেল্প করছে। এবং অনেকে যেটা একদম টোটালি বাদ দিচ্ছে, তাদের কিন্তু একদিন দুদিনে কিন্তু তাদের লসটা হচ্ছে না। দেখা যাচ্ছে যে আমাদের অনেকে বলে যে কিটো ডায়েটের কথা বলে, এগুলাতে কিন্তু একটা লং টার্ম কিন্তু একটা ইফেক্ট হচ্ছে। সো আমরা কার্বোহাইড্রেট বাদ দিতে পারবো না, কার্বোহাইড্রেট বাদ দিয়ে আমাদের জন্য কখনোই সমীচীন বিষয় হবে না।
আমরা যদি একটু রোগের সাথে যারা ভুগছেন, বিশেষ করে দীর্ঘমেয়াদী রোগ, লং টার্ম যেগুলো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ডিসলিপিডেমিয়া, অনেক সময় কিডনি রোগে ভুগে থাকেন, লিভারের সমস্যা, হার্টের সমস্যা ভুগে থাকেন, তো অনেকেই এদের মনে ইচ্ছা থাকে যে আমরা রোজাটি রাখতে চায় অনেকেই। ডায়াবেটিক রোগী এবং অনেক সময় হার্টের রোগীরা কিন্তু রোজা রাখেন বেশিরভাগ ক্ষেত্রেই। তো তাদের ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে আপনাদের কোনো পুষ্টি সমৃদ্ধ একটি পরামর্শ রয়েছে কিনা, যে না মানে পুষ্টিটিও রক্ষা হলো, ব্লাড সুগারটাও বাড়লো না, রোজা রাখতে পারলেন? আসলে ডায়াবেটিক রোগীরা প্রত্যেকে দেখা যায় যে নির্দিষ্ট একজন ফিজিশিয়ান থাকেন, ফিজিশিয়ানরা একটা ডায়েট চার্ট মেনটেন করে দেয়। ওই ডায়েট চার্টটাই রোজার সময় মেনটেন করে কিন্তু রোজা রাখা যায়। ওরা দেখা যায় যে কেউ ইনসুলিন নেয়, কেউ বা হাইপোগ্লাইসেমিক কোনো ড্রাগ নেয়, যে যেটা নেবেন সেটা কিন্তু রেগুলার নিতে হবে, সেটা অ্যাডজাস্ট করতে হবে। সেটা আমরা নর্মালি নাই হচ্ছে সকালে আর রাতে, সেটা নিতে হবে সেহরি এবং ইফতার টাইমে। আর ডায়াবেটিক রোগীদের খাবারের বিষয়টা সেটা হচ্ছে খাবারে কিছু চেঞ্জ আনা দরকার, যেটা নর্মালিও কিন্তু ওদের একটা চার্ট মেনটেন হয়। রোজার সময় আমরা বলে থাকি যে ফাইবার রিচড এবং প্লেন্টি অফ ফ্লুইড, মানে জুসি খাবারটা বেশি খাওয়ার জন্য, যেমন ওটস একটা খাবার হতে পারে, স্যুপ হতে পারে, অবশ্যই বিভিন্ন রকমের দেশীয় জুসগুলো, কারণ ফলে তো ফ্রুকটোক্স থাকে, সেগুলো খুব বেশি গ্লুকোজের পরিমাণ আসলে বাড়িয়ে থাকে না। আর অবশ্যই ডায়াবেটিক রোগীকেও কার্বোহাইড্রেট খেতে হবে, সেটা পরিমাণ তার জন্য যেটা সেটা খেতে হবে, কিন্তু অ্যাভয়েড করা যাবে না কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেটা ধীরে ধীরে যেটা মানে ভেঙে শরীরে এনার্জি দিবে, একেবারেই ব্লাড সুগারটাকে বাড়াবে না, যেটা বলি গ্লাইসেমিক ইনডেক্স, খাবারগুলো যাতে নিয়ন্ত্রণে থাকে খেতে হবে। ডায়াবেটিক পেশেন্টকে তার যে রুটিন আছে সেই রুটিনটাই জাস্ট উল্টিয়ে দিতে হবে, দিনেরটা রাতে নিয়ে যেতে হবে, এবং ওই যে ডিহাইড্রেশন মেইনটেইন করতে হবে এই জায়গাটা, তাহলে তারা হয়তো রোজা রাখতে পারবে। রোজা রাখতে পারবে। খুব যদি কারো যদি এরকম থাকে যে কোনো অর্গান ড্যামেজ আছে, অনেকেই আছে না যে কিডনিতে সিকেডি প্রবলেম থাকে, ক্রনিক কিডনি ডিজিজ থাকে, তারপর দেখা যায় যে আপনার হার্টে অনেক রকমের ব্লক থাকে, ফেলুর থাকে, মানে খুব বেশি সময় যদি তারা হাইপোগ্লাইসেমিক থাকে। আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ডায়াবেটিক পেশেন্টকে খাবারটা কিন্তু খুব সতর্কতার সাথে দিতে হবে, ওরা কিন্তু হাইপোগ্লাইসেমিয়া যেন হয়ে না যায়। আমরা সেটা আসলে বিবেচনা করব। হ্যাঁ, অন্য রিঅ্যাকশন হবে। ইফতারের 2 ঘন্টা আগে একটা ব্লাড সুগার, মানে দিনে 3বার ব্লাড সুগার চেক করা, মানে তাকে একটু অবজারভেশনে রাখতে হবে প্রথম কয়েকটা দিন, যে সে কি তার ঠিক থাকছে কিনা, তার গ্লুকোজ লেভেলটা যদি ঠিক থাকে তাহলে আমি পরামর্শ দিব সে রোজা রাখতে পারবে এবং সেটি মেইনটেইন করবেন। আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য পেলাম আপনার কাছ থেকে, এবং একই সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে রোজা রাখাটাও কিন্তু সমীচীন নয়, বিশেষ করে যারা হয়তো সিকেডি স্টেজ 3 এর পরে যারা রয়েছেন, যারা হয়তো লিভারের কিছু প্রবলেমে রয়েছেন, এই ধরনের পেশেন্টরা রোজা রাখতে চাইলে তাদের মানে কি পরামর্শ দিয়ে থাকেন সাধারণত? না, আসলে আমরা তো এই ধরনের যাদের মানে লাইফ থ্রেটেনিং কোনো সমস্যা থাকে, যাদের খুব বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাদেরকে তো আমরা দিয়ে থাকি না, মানে রোজার পরামর্শটা আমরা দিই না তাদেরকে। এই জন্য যে আপনি লিভারের কথা বলেন, লিভারের একটা বিশাল বড় একটা ভূমিকা আছে রোজার মধ্যে, যেটাকে আমরা বলি যে অটোফেজিক যে প্রসেসটা। লিভার কিন্তু আমাদের শরীরের যে গ্লাইকোজেনগুলো থাকে জমানো, সেই গ্লাইকোজেনগুলোকে ভেঙেই কিন্তু গ্লুকোজের ব্লাডে সেটা মিশিয়ে দিচ্ছে। তারপর এখন যদি লিভারটাতেই প্রবলেম থাকে তাহলে কিন্তু সে গ্লাইকোজেন ঠিকমতো সে ভাঙতে পারবে না, এবং সে কিন্তু তখন হাইপোগ্লাইসেমিয়াতে ভুগবে। সো এক্ষেত্রে কিন্তু তার শারীরিক কন্ডিশনের উপর ডিপেন্ড করবে যে সে কতটুকু নিতে পারছে, কতটুকু তার শরীরটা সুস্থ থাকছে। আর কিডনি পেশেন্টের ক্ষেত্রেও তাদের একটা পরিমাণ থাকে যে এর বেশি পানি তারা খেতে পারবে না, পটাশিয়াম রিচড ফুড খেতে পারবে না, সেক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন থাকে। আমি বলবো যে কোনো মানুষই যদি রোজা রাখতে চান, যদি তাদের কোনো প্রবলেম থাকে, সেটা তার নিজস্ব ফিজিশিয়ানের সাথে কনসাল্ট করে ডায়েট চার্টটা মেনটেন করে, যদি তার শারীরিক খুব বেশি ক্ষতি না হয় তাহলে ওনারা রোজা রাখতে পারেন। কিন্তু যদি 2-1 দিনের মধ্যে দেখা যায় যে একটু বড় কোনো রিয়াকশন দেখা যাচ্ছে, তাহলে আমি বলবো রোজাটা অ্যাভয়েড করাই তাদের জন্য ভালো। অ্যাভয়েড করার জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই ইসলাম বা রমজান কাউকে অসুস্থ করে রাখার কথা বলা হয়নি, এবং তার নিশ্চয়ই বিভিন্ন উপায় রয়েছে। আমরা যদি আসলে আরেকটি বিষয় জানতে চাই, যে বাইরে বের হলে, বিশেষ করে সন্ধ্যার সময় রমজানের আগে দুপুর থেকে, বাইরের যে মুখরোচক যে যত রকমের খাবার আমরা দেখি, এবং অনেক সময় কিছু ট্র্যাডিশন রয়েছে যে একটু মানে রিচ ফুড খাওয়া এই সময় দেখায়, তো সেটা আসলে অনেকে অ্যাভয়েড করতে পারেন না। বিভিন্ন ইফতার পার্টি থাকে, বিভিন্ন জায়গায় থাকে,
সেই সময়ে আসলে আমাদের কি ধরনের মানে সতর্কতা অবলম্বন করা উচিত? সতর্কতা তো আসলে পুরো রমজানের সময় আমাদের মানে আমাদের নিয়মটা মেনে চলতে হবে, যেহেতু আমরা কি বলি রমজানকে আমরা বলে থাকি হচ্ছে সংযম, সংযমের মাস। সো এখানে আমি খাবার দেখে যে মানে এক একজন হামলে পড়বো সেই বিষয়টাকেই তো আমাদের আয়ত্তে আনতে হবে। সারাদিন আমরা না খেয়ে থাকি তার মানে এই না যে ইফতার থেকে সেহরি পর্যন্ত আমরা খেয়েই যাব। একটা মানুষ তো এভাবে অসুস্থ হয়ে যাবে। তো রিচ ফুড বা দাওয়াত এগুলো তো আমাদের থাকবে, আমাদের মানে যে আমাদের যে জীবনের একটা অংশ। কিন্তু আমি বলবো সেখানেও সতর্কতা বজায় রাখা উচিত। আমি নিজেও দেখেছি যে আমার নিজেরও একটু ওভার ডায়েট হয়ে গেলে কিন্তু প্রবলেম হয়। সো আমি একটা হেলদি মানুষ, আমার আল্লাহর রহমতে কোনো ক্রনিক ডিজিজ নেই। আর দেখা যায় যে অনেকেরই এরকম ডিজিজ থাকে, বিভিন্ন সমস্যায় ভোগে, তারা তো তাহলে অবশ্যই তাদের মেনটেন করতে হবে। এখানে সবসময়ই খাবারটা মেনটেন করা উচিত, সেটা শুধু রমজানে না। যদি কেউ হেলদি থাকতে চায়, যদি কেউ অনেক বছর বাঁচতে চায়, তাহলে তাকে সারা বছরই একটা ধারায় চলতে হবে, একটা লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে চলতে হবে, একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে। সেটা একেবারে তার জন্য অপরিহার্য। কারণ আমাদের কিন্তু এই খাবারের বদভ্যাস থেকে আমরা বলছি যে আমরা আজকে বিরিয়ানি খাচ্ছি, কালকে জাঙ্ক ফুড খাচ্ছি, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা কিন্তু একদিন দুদিনে হবে না। এই যে আপনি ধীরে ধীরে একটা অভ্যাস তৈরি করছেন জাঙ্ক ফুডের, বিরিয়ানির, এই অভ্যাসটাই কিন্তু আপনাকে আস্তে আস্তে আপনার শরীরে আস্তে আস্তে কিন্তু এই প্রতিক্রিয়াটা হবে, এবং একটা সময় 5 বছর পরে গিয়ে আপনার একটা রিয়াকশন হবে। দেখা যাবে আপনার বিপি তখন কমছে না, আপনার হার্টে একটা ব্লক ধরা পড়েছে, একটা স্ট্রোক হয়েছে। এগুলো কিন্তু এই ডায়েট থেকেই হচ্ছে, লাইফস্টাইল মডিফিকেশন থেকেই হচ্ছে। সো আসলে সুস্থ থাকার জন্য আমাদের প্রধান যেটা, আমাদের প্রপার একটা ডায়েট মেনটেন করতে হবে, এবং সবচেয়ে বড় কথা যেটা আমরা বলি রেস্ট, স্লিপটা কিন্তু খুব জরুরি। ঘুমটা জরুরি, এবং একই সঙ্গে কিছু এক্সারসাইজও জরুরি। এক্সারসাইজ তো মানে এই সময় রমজানের সময় কিন্তু মানুষের মধ্যে এক ধরনের শীতলতা চলে আসে যে কখন করব, কারণ সারাদিন তো রোজা রাখি, সন্ধ্যার সময় ইফতারের পরে ক্লান্ত হয়ে যাই, তারপরে আমার মনে হয় এই সময়ে এক্সারসাইজটা রাতে যে আমরা খাবারটা খাই, ওই খাবারের পরে আমরা আধা ঘন্টা একটু হাঁটাহাঁটি করতে পারি। খুব বেশি আমরা তখন ফিজিক্যাল যে ওয়ার্কগুলো আছে, এক্সারসাইজ, সেগুলো তখন আমরা মানা করি, কারণ সারাদিন অনেকটা সময় না খেয়ে থাকতে হয়। হাঁটাহাঁটি করলে আমার মনে হয় অনেকে তারাবিও পড়ে থাকেন, তখনও তারাবি কিন্তু একটা খুব ভালো এক্সারসাইজ। আমাদের ধর্মীয়ভাবে 5 ওয়াক্ত নামাজই খুব ভালো একটা এক্সারসাইজ আমরা বলে থাকি। যেটা অনেকে চা কফি খাওয়ার ভীষণ অভ্যেস রয়েছে, এবং দেখা যাচ্ছে যে সেহরিতেও অনেকে সেটা খেয়ে থাকে। সেটা কি পুষ্টি গুণ বাড়ালো নাকি তার তৃষ্ণা আরো বাড়ালো? অবশ্যই চা কফি তো আমাদের একটা অভ্যাসেই পরিণত হয়েছে, তবে আমরা বলে থাকি যে সেহরিতে চা কফিটা অ্যাভয়েড করাই ভালো। কারণ হচ্ছে তখন তো খাবারের গ্যাপটা কম থাকে। আপনি ইফতারের পর 1 ঘন্টা গ্যাপে বা 1.5 ঘন্টা গ্যাপে চা খেতে পারেন, কারণ চা কিন্তু আমাদের আয়রন অ্যাবজর্পশনটা কমিয়ে দেয়। তো দেখা যায় যে 1 মাস আমরা রোজা রাখছি, তখন কিন্তু অনেকে যারা এনিমিক পেশেন্ট, তাদের জন্য কিন্তু একটু মানে এনিমিয়ার পরিমাণটা, হিমোগ্লোবিনের পরিমাণটা একটু কমে যাবে। কারণ আমাদের চায়ে যে ক্যাফেন থাকে, ক্যাফেন আপনাকে ঘুমে একটা বাধা দিবে, তারপর আপনার আয়রন অ্যাবজর্পশনের সমস্যা হচ্ছে। তো বা চা খেলেও আমরা যেটা করতে পারি, হালকা, যেটা আমরা বলি লিকার চা বা রং চা, খুব বেশি চা পাতা না দিয়ে বা ঘন দুধ চিনি না দিয়ে আমাদের একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা হালকা চা খেতে পারি, কিন্তু সেটাতে চা পাতার পরিমাণটা কম দিয়ে। তো আমার মনে হয় সেহরিতে অ্যাভয়েড করাই বেটার। ইফতারির পর আমরা 1 ঘন্টা গ্যাপে দিতে পারি যে ইফতারি আমি যে খাবারটা খেলাম সেই খাবারটা আমার ডাইজেস্ট হওয়ার একটা সময় পাওয়া গেল, তারপরে চাটা আমরা নিতে পারি। একেবারে। এবং আজকের যতগুলো কথা বললেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিশেষ করে রোজায় মানে মায়েদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, বিশেষ করে মেয়েদের। গতকাল বিশ্ব নারী দিবস গেল, সেই মানে তারা তো সমগ্রভাবে সেটি পরিচালিত করছে। তো আমরা আসলে সর্বশেষ জানতে চাই যে রোজায় এই সুষম খাবার দাবারের ক্ষেত্রে তাদের একটু মানে কয়েকটা টিপস যদি আপনি দিয়ে থাকেন, যে তারা কি করতে পারেন। তারা কি করতে পারেন সেই টিপসটা দিতে হলে আসলে আমাকেই বলতে হবে, আমার নিজের টিপস। সেটা হচ্ছে যে মায়েরা তো আসলে যেসব ঘরে বাচ্চা থাকুক বা বড়রা থাকুক, প্রত্যেকটা ঘর, স্পেশালি আমাদের বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে কিন্তু পুরো ঘরের সামলানোর দায়িত্বটা কিন্তু মায়েদের থাকে। তো সেভাবে তো আসলে সবকিছু সামলাতে গিয়ে কিন্তু মায়েরা তো নিজেদের প্রতি কেয়ারটা ওভাবে নিতে পারে না, নিজের প্রতি কেয়ারটাও একদমই নিতে পারে না। সেটা খাবারের ক্ষেত্রে হোক, নিজের যত্নের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে, যেটা আমরা বলে থাকি যে সেলফ কেয়ার কিন্তু খুবই জরুরি। তো মায়েদের তাদের নিজেদের খাবারটা আসলে যদি খেয়াল রাখতে হবে। নিজে যদি সুস্থ না থাকে তাহলে উনারা যেহেতু খুঁটি ঘরের, আমরা খুঁটি আমরা বলে থাকি, তাহলে দেখা যায় সবকিছুই আসলে
মানে ওলট পালট হয়ে যাবে। সুষম খাবারের শুরু হোক আপনাদের দিয়েই, মায়েদের দিয়েই। অসংখ্য ধন্যবাদ ডাক্তার ফারজানা আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আবারও কথা বলবো। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা রোজায় সুষম খাবার নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছি ডাক্তার ফারজানার কাছ থেকে, এবং যেটি প্রতীয়মান হলো যে আমরা কিন্তু প্রত্যেকটি মানে মিলে অথবা সেহরিতে অথবা ইফতারিতে অথবা রাতের খাবারে কিন্তু আমরা সুষম ব্যাপারটাকে বজায় রাখবো। বিশেষ করে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিনস, মিনারেল এবং পানি, এগুলোর কিন্তু সমন্বয় থাকতে হবে। আমরা যতই ভাজা পোড়া খাই না বা পছন্দ করি না কেন, কিন্তু সেটিকে নিয়ন্ত্রণের বাইরে নেওয়া যাবে না। একই সঙ্গে যে মিক্স যে খাবারগুলো রয়েছে, প্রত্যেকটি সবজির কিছু ব্যবহার রয়েছে, ফলের বা জুসের জন্য রয়েছে, সেটিও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই রোজে আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি।